গার্ডেন রিচ কলাঙ্গনের বর্ষপূর্তি উৎসব উদযাপিত হলো 19শে জুন শুক্রবার জীবনানন্দ সভাঘরে। আপনাদের সবার শুভেচ্ছায় ভালোবাসায় অনুষ্ঠানটি অত্যন্ত মনোজ্ঞ সুন্দর হয়ে উঠেছিল। এই অনুষ্ঠানে কলাঙ্গান পরিবেশন করল 3টি কণ্ঠনাটক, একক আবৃত্তি। কণ্ঠনাটকগুলি হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উকুন বুড়ির কথা, ধনঞ্জয় ঘোষালের বেঁচে থাকার সবুজ এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়ের চন্দ্রবদন। এছাড়া ছিল একক আবৃত্তি। এই সবগুলো পরিবেশনায় ছিলেন সংস্থার সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ। তার মধ্যে হলেন শ্রেয়ান, মিশিকা, সৌরিশ, অস্মিতা, ঐশী, ইপ্সিতা, সমৃদ্ধ, অভ্রনীল, অনিরুদ্ধ, অগ্নিভ, তোষানী, ঈশিতা, রাজন্যা, অদ্রিজা, মহাদ্যুতি, দেবরূপাল, কুমকুম সাহা, সবিতা ঘোষ, স্নেহা ঘোষ এবং রুনা মুখার্জি। আর এছাড়া আরেকটি কণ্ঠনাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্কৃতি। নাট্যরূপ দিয়েছিলেন মিথিলা মুখার্জি এবং বহে চলে অনন্তধারা। এই দুটি উপস্থাপনা ছিল। আর অনুষ্ঠানের যে মূল আকর্ষণ ছিল সেটা হলো দেবাশিস বসুর সঙ্গে আলাপচারিতায় কিছুক্ষণ। আলাপচারিতায় ছিলাম আমি, কাবেরী ঘোষাল, সুস্মিতা ঘোষ এবং সৌম্যদেব ব্যানার্জি। পুরো অনুষ্ঠানটা অসাধারণ সঞ্চালনায় ভরিয়ে দিয়েছিলেন সৌম্যদেব ব্যানার্জি, আর আবহ দিয়ে পুরো অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করেছিলেন ঈশান রায়। পুরো অনুষ্ঠানের ভাবনা, বিন্যাস এবং পরিচালনায় ছিলেন শ্রীমতী কাবেরী ঘোষাল। মাধ্যমেই কাজ করেছো। দেওয়া হাতল ঘোরানো টেলিফোন, একজন এসে সেই কাঁচের ঢাকনা ভেঙে যন্ত্রটার হাতল ঘুরিয়ে দম দিত। তাতে কি দিত বলো তোমরা? হাতল ঘুরিয়ে দম দিত, ম্যান দম দেওয়া হতো। ঠিক সীমান্ত রাখতেই হয়, তবে কাঁটাতার নয়। গাছ দিয়ে সীমান্তের বর্ডার সেজে উঠুক। The tree save you me, save the tree, save the earth. এই বিশ্বজগতের সাথে আমরা আমাদের নারীর টান অনুভব করি, তবু মনের মধ্যে প্রশ্ন জাগে, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে? মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভুর সৃষ্টি বাঁধন পড়ে। সঙ্গে সবুজ, বেঁচে থাকার সবুজ। আমরা ধনঞ্জয় ঘোষালের কণ্ঠনাটক শুনলাম, সেই সবুজের ডাক তো থাকবেই। এবং দেবাশিসদা প্রতিটা জায়গায় ধরে ধরে এত সুন্দর শিখিয়ে দেন। এখনো কোনো জায়গায় কিছু হলে ভাগ করে না, একদম আমাদের তো শিখিয়ে দেয় এবং দেবাশিসদা সব সময় মানে বুঝিয়ে বলেন, এটা একটা পাওয়া। এবং আজকের এই কলাঙ্গনে দেবাশিসদাকে পেয়েছি, আমরা সত্যিই কৃতজ্ঞ। দেবাশিসদা, আমরা আমাদের একটু আলাপচারিতায় আসি। নিশ্চয়ই তার আগে বলি দীপা ঠিক মুগ্ধটা একা নিলে হবে না, ভাগ করে হাতে হাত ধরে পায়ে পায়ে শুধু এগিয়ে যাওয়া। আমরা ওটাকে ভাগ করে নিয়ে এই তো যাওয়া শুরু করা। আমরা 4 জন রয়েছি। এটা এখন আমরা কোনো প্রোটোকলে যাচ্ছি না, তাই তো? আমি যার যেটা যেরকম ভাবে যেতে ইচ্ছে করে ইচ্ছে তাই করুক, যাচ্ছে তাই কেন না হয়। আমরা দেবাশিসদার সঙ্গে রয়েছি, আমি সৌম্যদেব, সঙ্গে রয়েছে সুস্মিতা ঘোষ বাচিক শিল্পী এবং কাবেরী ঘোষাল। আমরা 3 জনে
দেবাশিসদার সঙ্গে কিছুটা আলাপচারিতায় মগ্ন হব এবং আমি অধিক যতনে ঢেকেছিল তারে জাগিয়া বাসর রাতে, তাই নিবে গেল বাতি। কেন ঝরে গেল ফুল, আমি বক্ষে চাপিয়া ধরেছিল তারে চিন্তিত ভয়াকুল, তাই ঝরে গেল ফুল। কেন মরে গেল নদী, আমি বাঁধ বেঁধে তারে চাকি করিবারে পাইবারে নিরবধি, তাই মরে গেল নদী। কেন ছিঁড়ে গেল তার, আমি অধিক আবেগে প্রাণপণ বেগে তুলেছিল ঝংকার, তাই তাই ছিঁড়ে গেল তার। প্রতীকী নাতনিটা হচ্ছে ইনোসেন্স আর ঠাকুরটা হচ্ছে ইন্টেলেক্ট। তুমি আগে ইনোসেন্টকে ভাবার চেষ্টা করো, কারণ কি হয় অমিত আছে এখানে, ওই দিকে আমাদের বহিরঙ্গের দিকে একটু টানটা বেশি থাকে। তখন আমরা একজন মানুষকে বিস্মিত করতে চাই, তারপরে একটা সময় আসে হয়তো বিধাতা পুরুষ দেন যখন আমরা বিমুগ্ধ করতে চাই, জমাতে চাই না মজাতে চাই। এইখানে উত্তরটা আছে রবীন্দ্রনাথের এই যে লেখা, এটা এত ভাবগতিক না। এখানে তুমি আমাদের কিছু খোঁজ রাখেন, আমরা গান শুরুর আগে যে মিউজিকটাকে শুনি সেটাকে প্রেলিউড বলা হয়। আমাদের বলাটা একটা প্রেলিউড। বিদেশে আমাদের এই কাজটাকে বলা হয় এমসি, অর্থাৎ মাস্টার অফ সেরেমনি। সেই মানুষটা অত্যন্ত সাধারণ, যদি বলি রক্ত তো সঞ্চালিত হয়। তার মানে কি, আমার কাজটা হচ্ছে দুটো শিল্পীর মধ্যে একটা যোগসূত্র। যদি প্রেলিউডটা গানের চেয়ে বড় হয় তাহলে প্রেলিউড তার মর্যাদার হারিয়ে ফেলবে। একটা ছোট্ট উদাহরণ দিই, কি হতে পারে তার একটা। 19 নভেম্বর শব্দ দিয়ে ছবি আঁকে, কাবেরী যখন কথা বলছে, কবিতা বলছে, তখন তার মধ্যে কাব্য রয়েছে। আশি যখন গান করে তার মধ্যে কথা, সুর, নস্টালজিয়া সব কিছু রয়েছে। কিন্তু যখন আমরা কথা বলছি, আরেকজন জানেন না আমি কি কথা বলবো। প্রত্যেকটা মানুষ একদম উদ্গ্রীব কি শুনবেন। এবার এই মানুষটা কত সুন্দর ছবি আনতে পারে। আমি মনে মনে এই এমপ্যাথিক্যালি যে ফিল করাটা, এটা কি হয় জিনিস, আমরা অনেক সময় যখন একজন বড় মাপের মানুষকে সামনে দেখি তখন আমরা মানে ভীষণ অবলাইজড হয়ে যাই। নিশ্চয়ই আমি হব, কিন্তু আমার কাজটাও করতে হবে, তাই না? এটা দেখা যায়, যদিও এখন অনেকটাই সেই দৃশ্যের পরিবর্তন ঘটছে আস্তে আস্তে। কিন্তু এই জায়গা থেকে অনেকেরই যেটা হয় যে ভিতর থেকে, বিশেষ করে এই প্রজন্মের, যে তাদের মধ্যে ওই জিনিসটা যে করব, এই কাজটা করার যে উদ্যমটা থাকা উচিত, সেইটা কিভাবে, মানে আমরা তো প্রত্যেকেই কাজ আছে আর কি। এইটা নিয়ে দাদা তোমার ভাই একটি লেখা পাঠিয়েছেন মিল আছে, কিন্তু ও শুভ আমিতে আশিস একদম রয়েছে কনস্ট্যান্ট। সুভাষিস স্যার, হ্যাঁ, তো এই লেখাটি পারে সম্ভবত শুরু কর। হ্যাঁ, আমি শুরু করব। হ্যাঁ, এই সুভাষিসের আসার খুব ইচ্ছে ছিল, হ্যাঁ, অনিবার্য কারণে পারেনি। একদম, আমি গেছিলাম, আমি গিয়ে বেশ কিছুটা সময় আমি কাটিয়েছি। মনের প্রাণে আমাদের সঙ্গেই আছে একদম। সুভাষিস এটা লিখেওছে যে, একটু আগে আমি বলছিলাম, যখন কোনো সঞ্চালক বা সঞ্চালিকা যদি হাজার ভালো সঞ্চালনা করেন, খুব সুন্দরভাবে শব্দ চয়ন করেন, সেক্ষেত্রেও শ্রোতারা কোথাও হাততালি দিয়েছেন বলে এরকম কিন্তু শোনা যায় না। সঞ্চালক সঞ্চালিকা সেই স্বীকৃতিটা পান না, যেটা আমরা বারবারই বলছি। সত্যি কখনো দেখি না যে আমরা একটা অনুষ্ঠান সঞ্চালনা করার পরে দর্শক শ্রোতা বন্ধুরা আমরা বলছি আমাদের শ্রবণ শিল্পী বন্ধু, কিন্তু তারা কিন্তু একবারও সঞ্চালনার জন্য যে করতালি দিয়েছেন সেটা দেখেছি বলে মনে হয় না। ঠিক এই জিনিসটা আবৃত্তি ও সঞ্চালনার যে বাচিক শিল্পের একটা বিশেষ দিক, এই শিল্প যে একটা অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, এই ধারণাটা আমার মুখে সেদিন করতালি দিন হাততালি দিল, রাইট?
কিন্তু বলেও যে পাওয়া যায় না এরকম তো নয়। অন্তত আমার কয়েক দশকের সঞ্চালনা নিয়ে শুধু কাজ করার অন্য অভিজ্ঞতা আছে। এখন দেখতে হবে যে সে কতটা কাছে পৌঁছেছে। সেই প্রথম আমি মান্নাদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। আমার শো করতে যাচ্ছি দুর্গাপুরে, আর আমার তো সঙ্গে রয়েছে মানে হয়তো ঘাড়ে পড়ে আপনার সঙ্গে কথাগুলো বলা যায় না, কথা শুরু করতে হয়। তারপর থেকে রিয়াক্ট করছি কিছুক্ষণের মধ্যে গানের কথা বলতে একজন কোনো মানুষ যদি বুঝতে পারে যে এই গান বাজনাটা খবর রাখে, অনেক মনের অনেক ভালোবাসা, ঘর ভুলে আর পথটি চেনে এইখানে তাই আসা, এই দুর্গাপুরে আসা। বিরক্ত করো না তো, বইটা পড়তে দাও। হ্যাঁ তাই তো, তোমার তো একটাই কাজ, গুড়গুড়ি টানা আর প্রেমের উপন্যাস পড়া। আমার জন্য ভেবে ভেবে অসুস্থ হয়ে মাও মারা গেল। এখন আমি কি করব? বড়দারা পাটনায় থাকে, বড়দি মাদ্রাসে থাকে, আর মেজদি ফরিদপুরে। বাবাকে নিয়ে কারোর কোনো চিন্তা নেই, আমাকেই তো দেখতে হবে। বাবা আমার মার হাতে রান্না খেত, এখন কি হবে? মঞ্জু, মাংস, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাবা আজ আমার একাদশী, আজও একই ফর্দে রান্না করতে হবে? হ্যাঁ, করতে হবে। এখন আমরা অনেক কাজ, ঘর ঝাড়বো, মুছবো, জামা কাপড় রোদে দেবো, তুলবো, বাক্সে কাগজ সব সাজিয়ে রাখবো। আর শোনো, ধোপার বাড়ির ফর্দ, গয়লানি আর মুদির হিসাব টুকে রেখেছো তো ঠিক করে? হ্যাঁ হ্যাঁ করেছি। তোমার মায়ের মতো কাসুন্ডিও হয়। একবার পেয়েছি, আর কিছুই পছন্দ হয় না। বাবার আমার বাতের ব্যথাটা আবার দিনকে দিন বাড়ছে, পুরী ডাক্তারকে ডাকতে হবে আজকেই। মঞ্জু, এখনই আমি বিয়ে করতে রাজি আছি। ইস, না না না। কি হলো, ছুটে পালালে কেন? ও বুঝেছি, কাল আবার আসবো, কিন্তু তখন আর একদম না বলতে পারবে না। আমরা কুঁচকাইয়া যায় তো কাটনের অসুবিধা, তাই বড় শরীর লাগে, তাই চুপ কইরা বৈশা থাকেন। আমি অখনই আসবো কাম ছাইরা। হে ভগবান, আর কার মুখ দেখে উঠেছিলাম। ও মাগো, বাথরুমটার কি অবস্থা করবে কে জানে। সকালবেলায় জমাদারটাকে ডাকতে হবে। বাবা গো, আমার তো মরে যেতে ইচ্ছে করছে। মেঘো শেষকালে কিনা চোরের। ইস, এখন বেশ ভাল লাগতে আছে। বাপরে, চা গুড়গুড় করতেছিল। যাকে কাউরে কিছু কর নাই তো?